আজ এই মুহূর্তে কলকাতার বুকে কিন্তু একটা বেশ বড় ঘটনা ঘটছে। হুম। পশ্চিমবঙ্গের একদম কোনায় কোনায় থেকে প্রায় ১,০০০ প্রধান শিক্ষক শিক্ষিকা তারা সবাই একত্রিত হয়েছেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। ঠিক ৩ দিনের একটা রাজ্য সম্মেলন। হ্যাঁ, এখন বাইরে থেকে দেখলে তো মনে হতেই পারে যে এটা একটা সাধারণ মিটিং, কিন্তু আমাদের হাতে যে সোর্সগুলো এসছে একটা সংগঠনের ওয়েবসাইট, কিছু নিউজ ক্লিপিংস আর কয়েকটা ভিডিও ফুটেজ, সেগুলো কিন্তু অন্য কথা বলছে। একদম এগুলো বলছে এটা সাধারণ কোনো মিটিং নয়। এটা আসলে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, হতাশা আর একটা লড়াইয়ের বহিঃপ্রকাশ। ঠিক তাই। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে যে সংগঠনটা আছে তার নাম হলো অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস, মানে সংক্ষেপে ASFHM। আচ্ছা, আজকের আলোচনাটা আমরা এই সম্মেলনকে ঘিরেই এগোবো। বোঝার চেষ্টা করব যে কারা এই মানুষগুলো, ঠিক কিসের জন্য তাদের এই লড়াই। আর তাদের এই জমায়েত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ঠিক কী ইঙ্গিত দিচ্ছে। চলুন তাহলে একটু গভীরে দেওয়া যাক। ওই ওয়েবসাইটটা খুললেই জানেন তো প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা উক্তি, হ্যাঁ, চোখে পড়ার মতো। যেখানে বলা হচ্ছে এমন একদল শিক্ষক তৈরি করতে হবে যাদের মাতৃভাষায় দখল থাকবে, যথেষ্ট জ্ঞান থাকবে, আর কুসংস্কার মুক্ত হবেন। বেশ বেশ উঁচু একটা আদর্শ, কিন্তু প্রশ্নটা হলো এই আদর্শ আর বাস্তবের মধ্যে ফারাকটা ঠিক কোথায়? তাদের আসল দাবিগুলো কি যা তাদের রাস্তায় নামতে বাধ্য করছে? দেখুন, এখানেই আসল বিষয়টা। তাদের ওয়েবসাইটে 4টি মূল দাবি খুব পরিষ্কার করে বলা আছে। প্রথমটা হলো বেতন কাঠামো। বেতন কাঠামো? হ্যাঁ, তারা চায় রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা যে বেতন পান, এদের বেতনও সেই স্তরে নিয়ে আসা হোক। আচ্ছা, তার মানে কি আমরা এটা বলতে পারি যে ধরা যাক একটা কেন্দ্রীয় বিদ্যালয় প্রিন্সিপাল আর পশ্চিমবঙ্গের একটা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের হেডমাস্টার, তাদের বেতনের মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্যটা বেশ বড়। তাদের বক্তব্য হলো কাজের চাপ বা দায়িত্ব তো কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি জটিল। কিন্তু বেতনের ক্ষেত্রে সেই সম্মান বা স্বীকৃতিটা তারা পান না। এই বৈষম্যটা তাদের একটা দীর্ঘদিনের অভিযোগ। আচ্ছা, দ্বিতীয় দাবিটা কি? ওটা ছিল অতিরিক্ত দায়িত্বের জন্য অতিরিক্ত পারিশ্রমিক, তাই তো? একদম। এটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। কি ধরনের অতিরিক্ত দায়িত্বের কথা বলা হচ্ছে এখানে? দেখুন, একজন প্রধান শিক্ষকের কাজ তো শুধু স্কুলের পড়াশোনা দেখা নয়। না, তা তো নাই। এই যে মিড ডে মিলের বিশাল একটা কর্মযজ্ঞ সামলানো, কন্যাশ্রী, শিক্ষাশ্রীর মতো সরকারি প্রকল্পগুলো রূপায়ণ করা, আবার ভোটের সময় স্কুলের দায়িত্ব নেওয়া, এই রকম অসংখ্য অশিক্ষামূলক কাজ তাদের করতে হয়। আমাদের হাতে থাকা একটা ভিডিও ক্লিপে তো এই নিয়েই স্লোগান দেওয়া হচ্ছিল। হ্যাঁ, সকল শিক্ষা বহির্ভূত কাজ থেকে প্রধান শিক্ষক শিক্ষিকাকে মুক্তি দিতে হবে। তাদের দাবিটা খুব পরিষ্কার। যদি এই কাজগুলো করতেই হয় তাহলে তার জন্য আলাদা পারিশ্রমিক বা ভাতা দেওয়া হোক। কারণ এই কাজগুলো করতে গিয়ে তাদের মূল যে কাজটা, শিক্ষার মান উন্নয়ন, হ্যাঁ, সেটাই তো ব্যাহত হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এর সঙ্গে একটা বার্নআউটের প্রসঙ্গও চলে আসে। আচ্ছা, তৃতীয় আর চতুর্থ দাবিটা কি ছিল? তৃতীয়টা বেশ সোজাসাপটা। বিভিন্ন দাপ্তরিক কাজে বা ছাত্রছাত্রী কেন্দ্রিক প্রকল্পে যে দৌড়ঝাঁপ করতে হয় তার জন্য যাতায়াত ভাতা বা পরিবহনের ব্যবস্থা করা। কিন্তু চতুর্থ দাবিটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা বিতর্কিতও বটে। হ্যাঁ, ওই যে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গলের জন্য কর্মচারীদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণের অধিকার। এটা তো বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে তারা আরও বেশি ক্ষমতা চাইছে। এর পেছনের আসল কারণটা কি? ঠিক এই প্রশ্নটাই আসল। এটা আসলে ক্ষমতার লড়াই নয়, এটা দায়িত্বের লড়াই। আমাদের সোর্সগুলো থেকে যা বোঝা যাচ্ছে, অনেক প্রধান শিক্ষক মনে করেন যে তারা কার্যত ক্ষমতাহীন। ক্ষমতাহীন? হ্যাঁ, ধরুন কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী লাগাতার খারাপ পারফর্ম করছেন বা স্কুলের নিয়ম শৃঙ্খলা মানছেন না। বর্তমান নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়াটা ভীষণ কঠিন আর সময় সাপেক্ষ নিশ্চয়ই। অবশ্যই। তো প্রধান শিক্ষকরা বলতে চাইছেন, যদি স্কুলের ভালো মন্দের পুরো দায়ভার তাদের উপরই থাকে তাহলে স্কুলের কর্মীদের পরিচালনা করার এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার অধিকারটুকুও তাদের হাতে থাকা উচিত। আচ্ছা, এই অধিকার ছাড়া তারা নিছকই একজন কোঅর্ডিনেটর, সত্যিকারের প্রধান নন।
আর এর সরাসরি প্রভাব স্কুলের ডিসিপ্লিন এবং পড়াশোনার পরিবেশের উপর পড়ে। তার মানে দাঁড়ালো এই দাবিগুলো শুধু টাকা পয়সা বা সুবিধার জন্য নয়, এর মধ্যে সম্মান, কার্যকারিতা আর স্কুল পরিচালনার স্বাধীনতার প্রশ্ন জড়িয়ে আছে। একদম। আর এই দাবিগুলো যখন পূরণ হয় না, তখনই বোধহয় প্রতিবাদের জন্ম হয়। আমাদের হাতে যে ভিডিও ক্লিপগুলো আছে তাতে তো বেশ জোরালো প্রতিবাদের ছবি দেখা যাচ্ছে। অবশ্যই, দাবি তো কাগজে কলমে থাকতেই পারে, কিন্তু তা আদায় করা সম্পূর্ণ অন্য জিনিস। এই ভিডিওগুলো সেই লড়াইয়েরই প্রতিচ্ছবি। জিন্দাবাদ জিন্দাবাদ, শিক্ষার স্বার্থে লড়বে, এই স্লোগানগুলোই বলে দেয় তাদের মনোভাবটা। একটা ফুটেজ তো আমার বিশেষভাবে মনে দাগ কেটেছে, যেখানে একজন বয়স্ক প্রধান শিক্ষক তার 14 বছরের লড়াইয়ের কথা বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলছেন। হ্যাঁ, ওই ভিডিওটা বলছেন তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। একটা মানুষের ব্যক্তিগত লড়াই যখন একটা সংগঠনের লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে, তখন বোঝা যায় যে সমস্যাটা কতটা গভীর। ঠিক তাই। ওই ভদ্রলোকের গল্পটা কিন্তু বিচ্ছিন্ন নয়। উনি বলছিলেন কিভাবে শুধুমাত্র কিছু অনিয়মের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাকে শাস্তিমূলক বদলি বা শো কজের মুখে পড়তে হয়েছে। ভাবা যায় তারই একার লড়াইটা আসলে অনেকেরই গল্প, আর এজন্যে SHFM এর মতো একটা সংগঠনের প্রয়োজন হয়েছে, যাতে কেউ একা লড়াই করতে গিয়ে হারিয়ে না যায়। এটা তাদের একটা সম্মিলিত শক্তির জায়গা। এই প্রেক্ষাপটটা বোঝার পর আজকের এই রাজ্য সম্মেলনের গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা শুধু একটা বার্ষিক সভা নয়, না, একদমই নয়। এটা এই সমস্ত লড়াই, দাবি আর অভিজ্ঞতার একটা মিলনক্ষেত্র। এই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো ঠিক কি কি? আলোচ্য বিষয়ের তালিকাটা দেখলেই বোঝা যায় যে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রায় প্রত্যেকটা প্রবলেম্যাটিক জায়গা নিয়ে আলোচনা করতে চায়। তালিকার প্রথমেই আছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ এবং অস্বচ্ছ শিক্ষক নিয়োগের প্রসঙ্গ, যেটা নিয়ে তো এখন গোটা রাজ্য তোলপাড়। তার মানে তারা সবচেয়ে বিতর্কিত এবং সংবেদনশীল বিষয়টাকে একদম সামনে রেখেই আলোচনা শুরু করছে। হ্যাঁ, এরপরেই আছে ছাত্রছাত্রীদের স্কুল ছুট হওয়া এবং বাল্যবিবাহ প্রতিরোধের মতো জরুরি সামাজিক সমস্যা। এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ এটা দেখাচ্ছে যে তারা শুধু শিক্ষক কেন্দ্রিক সমস্যার মধ্যে নিজেদের আটকে রাখছে না, বরং তাদের স্কুলগুলো যে একটা বৃহত্তর সামাজিক কাঠামোর মধ্যে কাজ করে, ঠিক সেই সমস্যাগুলোকেও নিজেদের আলোচনার মধ্যে আনছে। তার মানে তারা নিজেদের ভূমিকাটা শুধু একজন স্কুল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখছে না, একজন সমাজ সংস্কারক হিসেবেও দেখছে। কিছুটা সেরকমই। এছাড়াও তাদের এজেন্ডায় আছে শিক্ষা পর্ষদগুলোর অদ্ভুত জরিমানা আরোপের বিষয়টি। ও হ্যাঁ, যেমন রেজিস্ট্রেশনের সময় নামের বানানে ভুল হলে বা সামান্য দেরির জন্য ছাত্র পিছু মোটা অঙ্কের ফাইন করা। তাদের অভিযোগ হলো এটা শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে। এর পাশাপাশি আছে শিক্ষার বেসরকারীকরণ, স্কুল মেরামতির জন্য অপর্যাপ্ত সরকারি অনুদান এবং সমস্ত স্কুল কর্মচারীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার মতো বিষয়গুলো। অর্থাৎ এই সম্মেলনটা আসলে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার একটা হেলথ চেকআপের মতো। আচ্ছা, এই ধরনের একটা বড় মাপের সম্মেলনে কারা আসছেন, মানে কাদের উপস্থিতি এই সংগঠনটির গুরুত্ব প্রমাণ করে? সম্মেলনের গেস্ট লিস্টটা বেশ তাৎপর্যপূর্ণ। উদ্বোধন করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি কি বলেছেন? তিনি তার ভাষণে বর্তমান শিক্ষা ব্যবস্থার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও প্রধান শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেছেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন RCCIIT কলেজের অধ্যক্ষ শ্রী অনির্বাণ। আর রাজ্যের শিক্ষা প্রশাসনের শীর্ষমহল থেকে কোনো প্রতিক্রিয়া আছে? হ্যাঁ, সেটাই তো গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিব অধ্যাপক সুব্রত ঘোষ দুজনেই এই সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আচ্ছা, এটা প্রমাণ করে যে রাজ্যের শিক্ষা প্রশাসনে এই সংগঠনটিকে আর উপেক্ষা করার উপায় নেই, তাদের একটা গুরুত্ব আছে। শুধু তাই নয়, আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বেরও উপস্থিত থাকার কথা। বাহ, এটা তাদের গ্রহণযোগ্যতা যে শুধু শিক্ষা মহলেই সীমাবদ্ধ নেই সেটা বুঝিয়ে দেয়।
একদম। আমরা তাদের পেশাগত দাবি, আন্দোলন, শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের চিন্তা ভাবনা এইসব আলোচনা করলাম, কিন্তু সোর্সগুলোর মধ্যে একটা অন্যরকম দিকও উঠে এসেছে। সম্মেলনের একজন বিশেষ অতিথি শ্রী শঙ্কর হালদার এই সংগঠনের একটা মানবিক দিকের কথা তুলে ধরেছেন। হ্যাঁ, এবং আমার মতে এই দিকটা তাদের পরিচয়কে সম্পূর্ণ করে। শ্রী শঙ্কর হালদার নিজে একজন ইঞ্জিনিয়ার হলেও সমাজ সেবার সঙ্গে যুক্ত। তিনি তার বক্তৃতায় বলেছেন, ASFHM শুধু নিজেদের অধিকার নিয়ে লড়ে না, সমাজের প্রয়োজনেও ঝাঁপিয়ে পড়ে। ঠিক। কী ধরনের কাজের কথা তিনি বলেছেন? তিনি উত্তরবঙ্গে ভূমিধস বা বন্যার সময় কিংবা দক্ষিণবঙ্গে আমফান ঝড়ের পরে তাদের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। কিন্তু সবচেয়ে বড় উদাহরণ হলো করোনা মহামারীর সময় তাদের কাজ। এটা শুনলে অবাক হতে হয়। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 6.5 লক্ষ টাকা অনুদান দিয়েছিল, কিন্তু এর বাইরেও কি কিছু ছিল? হ্যাঁ, টাকার অনুদান তো অনেকেই দেয়, কিন্তু তারা 500-রও বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর জোগাড় করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে। সত্যি? এমনকি তারা মেডিকেল টিমও তৈরি করে মানুষের সাহায্য এগিয়ে গিয়েছিল। এক মিনিট, মেডিকেল টিম? তারা তো প্রধান শিক্ষক, ডাক্তার তো নন। এটা কিভাবে সম্ভব হলো? খুব ভালো প্রশ্ন। তারা নিজেরা ডাক্তারি করেননি, কিন্তু তারা তাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক এবং সমাজে তাদের যে পরিচিতি ও সম্মান সেটাকে কাজে লাগিয়েছেন। আচ্ছা। তারা স্থানীয় ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের একত্রিত করে এই টিমগুলো তৈরি করেন। এটা প্রমাণ করে যে তারা শুধু স্কুলের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, তারা তাদের অঞ্চলের কমিউনিটি লিডার। এই সামাজিক দায়বদ্ধতা তাদের সংগঠনকে একটা অন্য মাত্রা দিয়েছে। নিঃসন্দেহে। সত্যি, এই দিকটা না জানলে তাদের সম্পর্কে ধারণাটা অসম্পূর্ণ থেকে যেত। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে ASFM সম্পর্কে মূল ধারণাটা কি দাঁড়ায়? মূল ধারণাটা হলো ASFM শুধুমাত্র প্রধান শিক্ষকদের একটা ট্রেড ইউনিয়ন নয়, এটা তার থেকে অনেক বড় কিছু। এটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা অত্যন্ত প্রভাবশালী কণ্ঠস্বর। তারা একই সাথে 3টে ফ্রন্টে লড়াই করছে। 1, নিজেদের পেশাগত অধিকার এবং সম্মানের জন্য। 2, শিক্ষা ব্যবস্থার নীতিগত সমস্যা, যেমন দুর্নীতি বা বেসরকারীকরণের বিরুদ্ধে। আর 3, নিজেদের সামাজিক দায়বদ্ধতা পালন করার জন্য। আর আজ থেকে শুরু হওয়া এই ত্রৈবার্ষিক সম্মেলনটা এই 3টে লড়াইয়েরই একটা সম্মিলিত মঞ্চ। আলোচনা শেষ করার আগে এমন কোনো প্রশ্ন কি মাথায় আসছে যেটা শ্রোতাদের ভাবার জন্য আমরা রেখে যাবো? অবশ্যই। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম, প্রধান শিক্ষকদের কাজের চাপ, কম বেতন, প্রশাসনিক অধিকারের অভাব, স্কুলের পরিকাঠামোর সমস্যা, এই সব কিছুর শেষ ভুক্তভোগী কারা? ছাত্রছাত্রীরা। একদম। এই সমস্যাগুলো আদতে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে ঠিক কতটা প্রভাবিত করছে? একজন অসন্তুষ্ট, ক্ষমতাহীন এবং অতিরিক্ত কাজের চাপে থাকা প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা কি একটি স্কুলের সার্বিক মান উন্নয়নের আশা করতে পারি? খুব কঠিন প্রশ্ন। শিক্ষকদের পেশাগত সন্তুষ্টি ছাড়া কি প্রকৃত অর্থে শিক্ষার উন্নতি সম্ভব? এই প্রশ্নটা বোধহয় আমাদের সকলের, অভিভাবক, ছাত্রছাত্রী